পৃষ্ঠা 23। তারামণির শ্রীরামপুর ত্যাগ। 6 মাস মিসেস লিউকাসের কাছে কাজ করার পর একদিন তারামণি আগরপাড়ায় পাদ্রী ডি রোজারিও সাহেবের সঙ্গে দেখা করেন। তিনি বহুদিন পর কালাচাঁদ শাহের পত্নীর সাথে দেখা করে আনন্দিত হলেন, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তাঁর স্বামী মারা গেছেন ও ছেলে মেয়েদের নিয়ে খুব কষ্টে আছেন তারামণি, তা শুনে তিনি খুব দুঃখ পেলেন। তারামণিকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিলেন। তারামণির বিপিন বিহারীকে নিয়ে বিশেষ চিন্তা না থাকলেও তার অন্য সন্তানদের জন্য চিন্তার শেষ ছিল না। তাদের থাকা খাওয়া লেখাপড়া কিভাবে চলবে এই দুশ্চিন্তায় তিনি দিন কাটাতেন। এই দুশ্চিন্তার অবসান হলো 2 বছর শ্রীরামপুরে কাজ করার পর। একদিন ডি রোজারিও সাহেব ড্যানিয়েল দাস মহাশয়কে চিঠি লিখে জানালেন যে আগরপাড়ার কাছে পানিহাটির বাবুরা একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন। সেই বিদ্যালয়ে একজন শিক্ষিকার দরকার আছে। কালাচাঁদের স্ত্রী যাতে এই চাকরিটা পায়, আমি সেই ব্যবস্থা করেছি। আপনি মিসেস লিউকাসকে জানিয়ে তাকে আমার কাছে পাঠানোর ব্যবস্থা করুন। মাসিক বেতন 20 টাকা। ড্যানিয়েল সাহেব এই চিঠির কথা তারামণিকে জানালেন। মিসেস লিউকাসের স্কুলের অবস্থা ভালো ছিল না, বেতনও বাড়াতে পারেননি। পৃষ্ঠা 24। দিন দিন স্কুলের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল, তাই মিসেস লিউকাস তারামণিকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য জায়গা খুঁজছিলেন। যখন মিসেস লিউকাস তারামণির নতুন চাকরির খবর পেলেন, তখন আনন্দের সঙ্গে তারামণিকে যাওয়ার অনুমতি দিলেন। পানিহাটিতে যাওয়ার জন্য নিজেই ব্যবস্থা করে দিলেন। তারামণি নদীর পথে আস্তে আস্তে নৌকায় বসে মনে মনে যিশুর উদ্দেশ্যে প্রার্থনা করতে লাগলেন। তাঁর এই নতুন পথ, নতুন কর্মসংস্থান যেন তাঁর কষ্টের অবসান ঘটিয়ে সন্তান সন্ততিদের সুখ ও স্বচ্ছন্দে রাখতে পারে। এই মনস্কামনা করতে করতে তিনি পানিহাটিতে এসে পৌঁছালেন। ঈশ্বর যেন তার এই মনের কথা শুনতে পেয়েছিলেন। নতুন কর্মসংস্থান সেই পানিহাটিতে মাত্র 20 টাকার বিনিময়ে 5 বছর অতিবাহিত করলেন। আবার কর্মস্থানে বদলি, বেতন উন্নতি 20 টাকা থেকে 25 টাকায়। শিক্ষকতা শুরু করলেন আড়িয়াদহ নামক স্থানের এক বালিকা বিদ্যালয়ে। বলা বাহুল্য যে ওই চাকরি হয়েছিল পাদ্রী ডি রোজারিওর প্রচেষ্টায়। পৃষ্ঠা 25। বালক লালবিহারী। লালবিহারী শাহ ছোটবেলা থেকেই দেখেছিলেন তার পিতার সততা, নিষ্ঠা আর পরিশ্রমী কর্মজীবন, মায়ের কঠোর সংগ্রাম, ত্যাগ, চিন্তাশীলতা। লালবিহারী ছিলেন চিন্তাশীল, মেধাবী, কৌতূহলী, শৃঙ্খলা পরায়ণ, নিয়মানুবর্তিতায় পটু, অধ্যবসায় কঠোর, পরোপকারী, সৃষ্টিশীল মানসিকতার অধিকারী, পরের বেদনায় কাতর। মন ছিল চঞ্চল, কিন্তু ধৈর্য ছিল অসীম। উদার চিত্তের বালক, সর্বদা নতুন পথের সন্ধানী ছিল। সাহিত্য ও সঙ্গীতের প্রতি অনুরাগও ছিল ছোটবেলায়। আগেই বলেছি, লালবিহারী কৃষ্ণনগরে তাঁর মাতামহীর কাছে থাকতেন। যখন তাঁর মা তারামণি পানিহাটিতে নতুন চাকরিতে যোগ দিলেন, তখন তিনি কৃষ্ণনগর ছেড়ে পানিহাটিতে চলে আসেন। পানিহাটির এক স্থানীয় ছাত্রবৃত্তি বিদ্যালয়ে ভর্তি হয়ে 5 বছর শিক্ষা লাভ করেন। যখন তার মা আড়িয়াদহে নতুন চাকরিতে যোগ দিলেন 25 টাকার বিনিময়ে, তখন বালক লালবিহারী আগরপাড়া মিশন স্কুলে ভর্তি হয়। বালক লালবিহারী শাহ যখন আগরপাড়া মিশন স্কুলে পড়াশোনা করেছিলেন, তখন তার দাদা বিপিন বিহারী প্রবেশিকা পরীক্ষা পাশ করে শ্রীরামপুর কলেজের FA শ্রেণীর ছাত্র। FA শ্রেণীর পরীক্ষা দেওয়ার 6 মাস আগে তিনি লালবিহারীকে আগরপাড়া থেকে শ্রীরামপুর বোর্ডিং স্কুলে নিয়ে যান ভর্তি করানোর জন্য। পৃষ্ঠা 26।
কিন্তু সেই বোর্ডিংয়ে লালবিহারী শাহের জন্য কোনো বৃত্তি ব্যবস্থা না হওয়ায় তাঁর মা তারামণিকেই সমস্ত ব্যয়ভার বহন করতে হয়। বিপিন বিহারী 6 মাস পরেই FA পরীক্ষা দেন। FA পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি কলেজ ছাড়তে বাধ্য হন। বলা বাহুল্য, তখনকার কলেজের পড়াশোনা ব্যবস্থা ঠিক এখনকার মতো ছিল না। তিনি স্নাতক স্তরে উত্তীর্ণ না হলেও পড়াশোনায় খুব ভালো ছিলেন। প্রখর মেধা, বিচক্ষণতা, তীক্ষ্ণ বুদ্ধি থাকায় অন্যান্য শিক্ষার্থী অপেক্ষা যে কোনো বিষয়ে খুব পটু ছিলেন। একজনের মাধ্যমে বিপিন বিহারী ও তারামণি জানতে পারেন যে মিরাটের মিশন স্কুলের দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য আছে। ওই পদ পূরণ করার জন্য ওই বিদ্যালয়ে একজন উপযুক্ত শিক্ষক চাই। এই সুযোগ বিপিন বিহারী গ্রহণ করে মিরাট মিশন স্কুলের দ্বিতীয় শিক্ষকের পদে যোগদান করেন। তারামণি সংসারে আর একজন উপার্জনে সক্ষম সদস্যের আবির্ভাবে তারামণির দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব হয়। লালবিহারী শাহের আর এক ছোট ভাই ছিল, যার নাম ছিল উপেন্দ্রনাথ শাহ। ছোট ভাই উপেন্দ্র লালবিহারীর মতোই শ্রীরামপুর মিশন স্কুলে পড়াশোনার জন্য ভর্তি হন। তারামণিকে তার ছোট ছেলের জন্য সমস্ত ব্যয়ভার বহন করতে হতো। যদিও এই সময় বিপিন বিহারী তার মাকে সাহায্য করতেন। 1873 সাল পর্যন্ত লালবিহারী শ্রীরামপুরের মিশন স্কুলে পড়াশোনা করেছেন। তারপর চিকিৎসা শাস্ত্র পড়াশোনা করার জন্য আজমিরের মেডিকেল স্কুলে ভর্তি হওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। প্রসঙ্গত মনে রাখা দরকার, এই সময় তার বয়স প্রায় 20 বছর। পৃষ্ঠা 27। দীর্ঘকায়, স্বল্পভাষী, সুকণ্ঠী, গাম্ভীর্যপরায়ণ, দৃঢ় চেতা, উদার মানসিকতার অধিকারী লালবিহারী। তিনি খুব ভালোভাবেই জানতেন সাধনাতেই সিদ্ধি লাভ হয়, কিন্তু যাত্রার পথে ঘটল ব্যাঘাত। হয়তো ঈশ্বর তাঁর দ্বারা চিকিৎসা নয়, অন্য কিছু বরাদ্দ করেছিলেন, যার মাধ্যমে হাজার হাজার নিভন্ত দ্বীপে আলো ফুটবে। এই সময় এক বিচিত্র ঘটনা ঘটল। আজমির যাওয়ার পথে দিল্লিতে পৌঁছে দেখা গেল তাঁর চোখে রোগ পীড়ার কষ্ট। হঠাৎ করে চোখে সব কিছু ঝাপসা দেখতে দেখতে দৃষ্টিহীন হয়ে পড়েন। হয়তো এটাই ছিল তাঁর ভবিষ্যৎ পথের ইঙ্গিত। ওই সময় দিল্লিতে একজন মিশনের চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। তার অসাধারণ চিকিৎসার নৈপুণ্যে লালবিহারী আবার জগতের আলো দেখতে পান। তারপর তিনি মিরাটে তাঁর দাদা বিপিন বিহারীর কাছে যান, কয়েক মাস থাকেন। দাদার সাহচর্যে তাদের যত্নে কয়েক মাস কাটে। তারপর চিকিৎসা শাস্ত্রের শিক্ষা লাভের সিদ্ধান্ত বদলে আবার শ্রীরামপুরে ফিরে আসেন। ফিরে আসার পরে আরও 2 বছর তিনি পড়াশোনা করেন। লালবিহারীর অসাধারণ বুদ্ধি মেধা থাকা সত্ত্বেও প্রচলিত গতানুগতিক শিক্ষার প্রতি অনুরাগ একটু কমই ছিল। আবার মাঝে মাঝেই অসুস্থ হওয়ার কারণে পড়াশোনার প্রতি মনঃসংযোগ করতে পারতেন না, কিন্তু সর্বদাই নতুন কিছু করার ইচ্ছা ও প্রচেষ্টা থাকত। আশ্চর্যমূলক আবিষ্কারের প্রতিও তার কৌতূহল কম ছিল না। ছোটবেলা থেকেই তার মনের মধ্যে নানা রকম প্রশ্ন উঁকি মারত, যেমন আমরা কেন বেঁচে আছি, কিসের জন্য ঈশ্বর মানুষকে পৃথিবীতে পাঠায়, মানুষের পৃথিবীতে কর্তব্য কি, মৃত্যুর পরে মানুষের কি হয় ইত্যাদি। লালবিহারীর পিতা কালাচাঁদ শাহ খুবই ধর্মপরায়ণ ছিলেন। বাড়িতে বাড়িতে ধর্মীয় সভা আয়োজনে যোগদান করতেন। তাছাড়া প্রার্থনাও পরিচালনা করতেন। পৃষ্ঠা 28। বাবার এই গুণ ছেলের মধ্যেও দেখা দিয়েছিল ছোটবেলা থেকেই। লালবিহারীও খুব ছোটবেলা থেকেই নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করতেন। ইতিমধ্যে মিরাটে বিপিন বিহারীর আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে। তিনি মা তারামণি,
তার ভাই লালবিহারীকে নিজের কাছে ডেকে নেন। তখন 1875 খ্রিস্টাব্দ ভারতে দ্রুত রেলপথের বিস্তার লাভ হচ্ছিল। তাই উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিমে সর্বত্রই রেলপথে যোগাযোগের উন্নতি হওয়ায় মানুষের পক্ষে যাত্রা করা সহজ হয়ে উঠেছিল। খ্রিস্টান মিশনারিজ বিদ্যালয় ও গির্জা স্থাপনও অনেক সংখ্যায় বেড়ে গিয়েছিল। আবার রাজনৈতিকভাবে এটা ছিল সভা সমিতির যুগ। সেই সময় ব্রিটিশ কুশাসনের প্রতি জাতীয় ঐক্যবদ্ধতা বৃদ্ধি পেয়েছিল। 1875 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা নামে প্রথম সর্বভারতীয় জাতীয় সংগঠন তৈরি হয়। তারামণি ও লালবিহারী প্রায় 1 বছর মিরাটে বিপিন বিহারীর সঙ্গে কাটান। লালবিহারীর বয়স তখন 23 বছর। সবসময় উৎকণ্ঠায় দিন কাটে। বিপিন বিহারী 1875 খ্রিস্টাব্দে কলকাতার ব্যাপটিস্ট মিশন ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক পদে যোগ দেন। তখন তিনি মা ভাই সবাইকে নিয়ে কলকাতায় চলে আসেন। পৃষ্ঠা 29। লালবিহারীর কর্মজীবন। মিরাট থেকে কলকাতা গমন যেন তাঁর কাছে ভ্যাটিকান সিটিতে প্রত্যাগমনের মতো ছিল, অথবা কোনো একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষের মক্কায় গমন, অথবা কোনো একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাশী গমনের সমতুল্য। কলকাতার নতুন পরিবেশ, নতুন পরিসর, যেন তিনি এই পরিসরের অপেক্ষায় ছিলেন। কলকাতা তখন ইংরেজ শাসনের অধীনে ভারতের রাজধানী, তাই অনেক রকমের সুযোগ সুবিধে এখানে পাওয়া যেত। আবার অনেক রকমের উত্থান পতন এখানে ঘটত। লালবিহারীর পারিবারিক পরিবেশে ছিল কঠোর অধ্যবসায়, নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন, কারোর কাছে মাথা নত না করা। বাবা মা ও দাদার শিক্ষকতায় তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তার মধ্যেও শিক্ষা প্রদানের সুপ্ত গুণাবলী লুকিয়েছিল। তাই কলকাতায় আসার 1 বছর পরে 1877 সালে ওয়েসলিয়ান মিশনের চিতপুর স্কুলে প্রথম শিক্ষকতা শুরু করেন। বাগবাজার গভর্নমেন্ট দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার বেইলি ও ওয়েসলিয়ান মিশনের ফেন্টিম্যান সাহেব এই স্কুলের তত্ত্বাবধান করতেন। তারপর তিনি ব্যাপটিস্ট মিশনের ইন্টারলি ইনস্টিটিউশন নামের স্কুলে শিক্ষকতা করতেন। এখানে তিনি প্রায় 3 বছর অতিবাহিত করলেন। 1879 সালে নদিয়া জেলার অন্তর্গত কার্পাসডাঙ্গা নিবাসী শ্রীযুক্ত সদানন্দ সরকারের দ্বিতীয়া কন্যা শ্রীমতী মেরি সুখদাকে তিনি বিয়ে করেন। 1881 সালে তাঁর প্রথমা কন্যা সুভাষিনী শাহের জন্ম হয়। তার জন্মের পরই তিনি কলকাতা ছেড়ে সাঁওতাল পরগনার অন্তর্গত ভাগায়া নামের জায়গায় চার্চ মিশনারি সোসাইটি স্কুলে পাদ্রি স্টার্ক সাহেবের অধীনে শিক্ষকতা শুরু করেন। এখানেই 1884 সালে তাঁর এক পুত্র জন্মায়, যার নাম হল অরুণ কুমার শাহ। 5 বছর খুব ভালোভাবে কেটে গেল। বিদ্যালয়ের পঠন পাঠন আর সামগ্রিক পাঠ্যক্রমের অভূতপূর্ব উন্নতি সাধন হল। লালবিহারী সবার মনের মানুষ হয়ে উঠলেন। কিন্তু আবার অমাবস্যার কালরাত্রি দেখা দিল। লালবিহারী ব্যাপটিস্ট ছিলেন বলে তাঁর ছেলের ছোটবেলায় চার্চ মিশনের অধীনে ব্যাপটিজম বা পবিত্র বাড়ি অভিষিঞ্চন দিতে অনীহা প্রকাশ করলেন। এই কারণে তিনি কর্তৃপক্ষের বিরাগভাজন হয়ে পড়লেন। যেহেতু লালবিহারী চার্চ মিশনারি সোসাইটির লোক নয়, তাই তাঁরা ঠিক করলেন যে তাকে চাকরি থেকে বহিষ্কার করবেন। এই মর্মে সোসাইটির সেক্রেটারি পাদ্রি স্টার্ক সাহেবকে পত্র পাঠানো হয়। সাহেব সচক্ষে না দেখে, সকর্ণে না শুনে কোনো সিদ্ধান্ত নিতে চাননি। ব্যাপারটা ঠিক করে বোঝার জন্য তিনি ভাগায়ায় গিয়ে লালবিহারীর কাজ পরিদর্শন করলেন।
তার সঙ্গে আলাপ করে বুঝতে পারলেন যে সে হয়তো চার্চ মিশনের লোক না হতে পারে, কিন্তু তার কাজের কোনো দোষারোপ করা চলে না। তিনি তাকে উৎসাহ দিয়ে বললেন, লালবিহারী, তুমি কোনো চিন্তা করো না, যেমন কাজ করছো তেমনই করে যাও। লালবিহারী এই কথা শুনে আশ্বস্ত বোধ করলেন। কিছুদিন পরেই পাদ্রী স্টার্ক বিলাতে চলে যান। পৃষ্ঠা 31। আবার লালবিহারীর জীবনে কালো মেঘের সঞ্চার হলো। স্টার্ক সাহেবের পরিবর্তে একজন নতুন সেক্রেটারি আসলেন। তাঁর আসার পর সাঁওতাল পরগনার কাজের পরিবর্তন হলো। স্থানীয় মিশনারিরা আবার লালবিহারীকে বিতাড়িত করার জন্য উদ্যত হলেন। নতুন সেক্রেটারির সঙ্গে পরামর্শ করে ঠিক হলো যে সাঁওতাল পরগনার বিভিন্ন প্রাথমিক স্কুল ও পাঠশালাগুলিকে হাই স্কুলে পরিণত করা হবে। যে স্কুল মিশনারিদের পরীক্ষায় ও বিচারে প্রথম হবে তার শিক্ষকদের এই নতুন প্রতিষ্ঠিত হাই স্কুলে চাকরি দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে কোল সাহেব স্কুলগুলির পরীক্ষা ও বিচারকর্তা হিসেবে নিযুক্ত হলেন। লালবিহারী স্কুল তখন মাইনর, উচ্চ, নিম্ন, প্রাথমিক পরীক্ষা সমস্ত বিভাগে ভালো ফল করেছিল। শিক্ষা বিভাগের আধিকারিকগণ তাঁর কাজের সমস্ত বিভাগের ভূয়সী প্রশংসা করেন। তথাপি কোল সাহেব তাঁর স্কুলকে সর্বনিকৃষ্ট মানের বলে ঘোষণা করেছিলেন। এই ষড়যন্ত্রে লালবিহারী খুবই দুঃখ পেয়েছিলেন। তার সঙ্গে অন্যায় অবিচার হয়েছে বোঝা সত্ত্বেও তিনি কোনো প্রতিবাদ করেননি। তার উচ্চ মানসিকতা ও উদারতায় তিনি ষড়যন্ত্রীদের ক্ষমা করলেন আর স্মরণ করলেন কবিগুরুর বাণী, নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় নাই যদি পাই নাই বা দেখি, ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। সেই ঝড়ের হাওয়ায় পাল তুলে শাহ মশায় 1885 সালে সপরিবারে কলকাতায় ফিরে এলেন। এখানে তার জন্য নতুন কিছু অপেক্ষা করছিল, হয়তো তাই তার কলকাতায় প্রত্যাবর্তন। পৃষ্ঠা 32। কলকাতাতে আসার আগে ভাগায়াতে থাকার সময় তিনি যে দুটি অনন্য নজির স্থাপন করেছিলেন তার উল্লেখ খুবই আবশ্যক। তিনি যে গ্রামে থাকতেন সেই গ্রামে বা আশেপাশে কোনো হাট বাজার ছিল না। গ্রামবাসীদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার কোনো সুযোগ ছিল না। তাদেরকে 2.5 থেকে 3 ক্রোশ দূরে যেতে হতো, তাও সেখানে সপ্তাহে 2-1 দিনই হাট বসত। তিনি গ্রামবাসীদের এই অসুবিধা দূর করার জন্য মিশনের বাইরে একটি নিয়মিত হাট বাজার চালু করেছিলেন। এখানে স্থানীয় মানুষজন খুব সহজেই কেনাবেচা করতে পারতেন। এই হাট লালুবাবুর হাট নামে পরিচিত ছিল। এই হাটের কাছে তিনি একটি কূপও খনন করিয়েছিলেন সর্বসাধারণের জন্য। এই কূপের নাম ছিল লালুবাবুর কুয়া। এইভাবে লালবিহারী ওই অঞ্চলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ভাগায়া ছাড়ার সময় তার মন খুব ব্যথিত হয়েছিল, তবু নতুন কিছুর আকুলতা তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল দিন রাত। পৃষ্ঠা 33। কলকাতায় সংগ্রামের কথা। যেহেতু লালবিহারী ছিলেন কঠোর পরিশ্রমী, সততার প্রতীক, স্বাধীন চেতা মানুষ, তাই অকারণে কারোর সাহায্য গ্রহণ করতে চাইতেন না। দাদা বিপিন বিহারী ব্যাপটিস্ট মিশন ইনস্টিটিউশনের হেডমাস্টার হওয়া সত্ত্বেও তিনি এই সময় তার বোঝা হতে চাননি। তাই নিজেই স্বনির্ভরতার পথ খুঁজে নিয়েছিলেন, আর এই পথ খোঁজার মধ্যে ছিল তাঁর দীর্ঘ সংগ্রাম। হয়তো নতুন ইতিহাস রচনার পূর্বে তাঁর এই সংগ্রাম ছিল এক একটি পরীক্ষা। যেমনভাবে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে তাঁর সততা ও নিষ্ঠার জন্যে বহুবার পরীক্ষা দিতে হয়েছিল ধর্মদেবের কাছে। ধর্মদেবতা কখনো বকরূপে, আবার কখনো মহাপ্রস্থানের পথে কুকুর রূপে পরীক্ষা নিয়েছিলেন তার সন্তানের। তখন 1885 সাল
ভারতের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়, জাতীয় কংগ্রেসের শুরু, ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ সোপানের শুরু। আবার অন্যদিকে লালবিহারীর জীবনেও নতুন পরীক্ষার পথ শুরু। কোনো নির্দিষ্ট চাকরি তিনি পাননি, সুতরাং সংসারের 4 জনের ভরণ পোষণ ইত্যাদি তাঁকে চিন্তিত করে রেখেছিল। জানা গেছে যে তিনি ওই সময় একটি বাগানে চাষ করতেন, আর ওই চাষ থেকে উৎপাদিত শাকসবজি বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতেন। এছাড়া পাদ্রি আর্থার জুসনের বই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করতেন। পৃষ্ঠা 34। সারাদিনের কাজের শেষে যা উপার্জন করে আনতেন সেটা দিয়েই সংসার চলত। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের কোনো বিরাম থাকতো না। সন্ধ্যায় যখন প্রার্থনা করতে বসতেন, তখন প্রার্থনা শুরু করার আগে বেশ কিছুক্ষণ তিনি চুপচাপ এক চিত্তে কি যেন ভাবতেন। তারপরে আওয়ার ফাদার ইন হেভেন, হোলি বি ইয়র নেম প্রার্থনা করতেন। সঙ্গে তাঁর স্ত্রী আর 2 সন্তান যোগ দিতেন। চাষবাস, ফেরিওয়ালার কাজ ছাড়া মিস গার্ডনারের স্কুলে কিছুদিন শিক্ষকতার কাজ করেন। বেনেপুকুর ও ইন্টালির বিভিন্ন স্কুলে তিনি সাহেব ও মেমদের হিন্দি ও বাংলা শেখাতেন। তাঁদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন ভবানীপুরের পাদ্রী ব্রকওয়ে ও তাঁর প্রথম স্ত্রী এবং যুবতী সমিতির মিসড ময়হস্যই দন্তেশ্বর ড। পৃষ্ঠা 35। সাহিত্য সাধনা। লালবিহারী ছাত্র জীবন থেকেই লিখতে ও পড়তে ভালোবাসতেন। গল্প, কবিতা, উপন্যাস সমস্ত ধরনের বই তিনি পড়তেন, তবে ভালোবাসতেন নতুন সৃষ্টিশীল ঘটনা সম্বলিত গল্প। তিনি নিজে খুব চমৎকার লিখতেন ছোটবেলা থেকেই। নানা ধরনের 50টি গান তিনি রচনা করেছিলেন। এই 50টি গান পরে মুদ্রিত ও প্রকাশিত হয়। তাছাড়া দীপ্তি প্রকাশিকা নামক এক সাপ্তাহিক সংবাদপত্র তিনি প্রকাশ করেন। তখনকার খ্রিস্টীয় সমাজের মুখপত্র খ্রিস্টীয় বান্ধব ও আবাহন নামের পত্রিকায় তাঁর লেখা বহু রচনা প্রকাশিত হয়েছিল। স্বদেশী খ্রিস্টিয়ান ও নবজীবনী নামের 2খানি পত্রিকারও তিনি পরিচালক ছিলেন। সাহিত্য সাধনায় তাঁর আর্থিক সঙ্গতি লাভ হতো না, কিন্তু মানসিক তৃপ্তি লাভ হতো। এই সমস্ত কাজ করে যে তিনি খুব অর্থ উপার্জন করতেন তা কিন্তু নয়। আর্থিক অবস্থা খুব সচ্ছল না হলেও তিনি নিষ্ঠা ও ন্যায়ের সঙ্গে কর্তব্য পালন করতেন। অসীম ধৈর্যের পরিচয় দিয়ে তিনি সমস্ত মানুষের কাছে খুবই আপনজন হয়ে উঠেছিলেন। পৃষ্ঠা 36। পরিবারবর্গ। কলকাতায় আসার প্রায় 2 বছর পরে হঠাৎ তাঁর একমাত্র মেয়ে সুভাষিনীর মৃত্যু হয়। মেয়ের বিয়োগে ঈশ্বর বিশ্বাসী লালবিহারী লিখলেন, উদ্ধৃতি শুরু, জানি তুমি রেখেছ তাই অতি যতনে আমার হৃদয় রতনে, তবু আমার মন মানে না কেনে, এ যে থেকে থেকে কেঁদে উঠি যেন হারায়েছি সে বিভু রতনে। তারই উদ্ধৃতি শেষ। মেয়ের অভাব ভোলার জন্য তিনি সবসময় সন্তান সন্ততিদের সঙ্গে যতটা সম্ভব সময় ব্যয় করতেন। অরুণ কুমার সাহ ছাড়া প্রথম পত্নীর গর্ভে আর 2 পুত্রের জন্ম হয়। তাঁরা হলেন বিভূভূষণ ও কমলাকান্ত। বিভূভূষণের জন্ম 6 অক্টোবর 1888, কিন্তু খুবই অল্প বয়সে 1895 সালে তার মৃত্যু হয়। কমলাকান্তের জন্ম 17 অক্টোবর 1892 সালে। কমলাকান্ত শাহ বিএ পাশ করে কিছুদিন শিক্ষকতার কাজ করার পরে ব্রহ্মদেশে গভর্নমেন্টের হিসাব পরীক্ষকের কাজ করেন। 1896 সালে লালবিহারী দ্বিতীয়বার ক্ষীরোদা বালাকে বিয়ে করেন। তার গর্ভে আবার লালবিহারী শাহের 4 পুত্র হয়। মনোরঞ্জন, হৃদয় রঞ্জন, চিত্তরঞ্জন আর ছোট ছেলেটি সুতিকা গৃহেই মারা যায়।
মনোরঞ্জন বিএ ও বিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষকতা শুরু করেন। পরে খিদিরপুরের বর্ণবাস বন্ধনীর মধ্যে BARNABS বার্নাবাস স্কুলের প্রধান শিক্ষকের পদ অলঙ্কৃত করেন ও দক্ষিণ 24 পরগনার স্কাউট বিভাগের সম্পাদকের পদে নিযুক্ত হয়েছিলেন। পৃষ্ঠা 37। চিত্তরঞ্জন নিজের চেষ্টায় প্রশিক্ষণের জন্য ইংল্যান্ডে যান এবং পরে ফিরে এসে বাবার প্রতিষ্ঠিত কলকাতা অন্ধ বিদ্যালয়ের শিল্প বিভাগের দেখাশোনা করতেন। হৃদয়রঞ্জন পিতার মৃত্যুর কিছুদিন পরেই পরলোক গমন করেন। সন্তান সন্ততিদের মৃত্যু বিয়োগে মন বিচলিত হলেও লালবিহারী তাঁর কর্তব্য পালন থেকে বিচ্যুত কোনোদিনই হননি। আর তাই লালবিহারী যেমনভাবে তাঁর পরিবারের কাছে মাথার মণির স্বরূপ ছিলেন, তেমনি মুকুটমণি হয়েছিলেন সমাজের পরিচিত মানুষজনের মধ্যে। তাঁর চমৎকার বাগ্মিতা ও অসাধারণ প্রজ্ঞা জোরেই সম্ভব হয়েছিল সেই সব। পড়া চলছে পরের ফাইলে। পৃষ্ঠা 38। ব্রেল শিক্ষা লাভ ও অন্ধ বিদ্যালয় প্রতিষ্ঠা।